একটা প্রাপ্তমনস্ক গল্প পড়ে শোনাচ্ছি। গল্পটার নাম হচ্ছে দেখা। গল্পটা আমারই লেখা। গল্পটা প্রাপ্তমনস্ক এবং পুরোপুরি কল্পনাপ্রসূত। বাস্তবের কোনো চরিত্রের সঙ্গে এর কোনো মিল থাকলে সেটা একেবারেই কাকতালীয় বলে মনে করতে হবে। গল্পটা পছন্দ না হলে অনায়াসেই এড়িয়ে যেতে পারেন। এখানে গল্পটা একজন প্রাইভেট টিউটর এবং তার ছাত্রীকে নিয়ে। শুরু করছি গল্প। টিউশন পড়াতে গিয়ে ছাত্রীর বুকে নজর চলে যাওয়াটা অনৈতিক হতে পারে, তবে অন্যায় বা অপরাধ নয়। ছাত্রী ক্লাস 11-এ, টিউটর এমএসসি ফাইনাল ইয়ার। এই রকম কম্বিনেশনে ছাত্রী এবং শিক্ষকের প্রেম এবং তা থেকে বিয়ের ভুরি ভুরি উদাহরণ আছে। আবার অনেক ব্যর্থ প্রেমের কাহিনীও আছে এই সম্পর্কিত। যাই হোক, গল্পে আসে। ছাত্রীর নাম সুমনা, প্রতিষ্ঠিত বাবা মায়ের আদরের সন্তান। তবে একমাত্র সন্তান নয়। সুমনার দাদা আছেন, তিনি বিদেশে চাকরি করেন। দাদার থেকে সুমনা অনেকটাই ছোট। ছোট বলে এবং হয়তো মেয়ে বলে বাবা মা খুব আদরে মানুষ করেছেন সুমনাকে। সুমনা পড়াশোনায় ভালো, তাকে পড়তে বসার জন্যে বা ভালো রেজাল্ট করার জন্যে আলাদা করে উৎসাহিত করতে হয় না। সুমনার বাবা মায়ের বিশ্বাস, দাদার মতো সুমনাও হায়ার সেকেন্ডারির পর জয়েন্ট এন্ট্রান্সে ভালো ফল করে কোনো আইআইটিতে চান্স পাবে এবং একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। এমনিতে গ্রুপেই প্রাইভেট টিউশন পড়তো সুমনা, তাতেই তার প্রিপারেশান ঠিকঠাক হয়। তবে এইবারে জয়েন্ট এন্ট্রান্স দেবে বলে ফিজিক্সে আর একটু সাপোর্ট দেবার জন্য সুমনার বাবা একজন প্রাইভেট টিউটরের খোঁজ করছিলেন কিছুদিন ধরে। তারপর অমিয়বাবু, মানে অফিসেই কাজ করেন সুমনার বাবার সঙ্গে, অমিয়বাবুর কাছে তিনি শুনলেন মনোজের কথা। মনোজ ফিজিক্সে খুব ভালো ছেলে, ইউনিভার্সিটি টপার। শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েও ফিজিক্স অনার্সে মনোজ ভর্তি হয়েছিল শুধু সাবজেক্টের প্রতি ভালোবাসা থেকে। সেই মর্যাদা সে অক্ষুণ্ণ রেখেছে ফিজিক্স অনার্সে ইউনিভার্সিটি টপ করে। এখন তার এমএসসি ফাইনাল ইয়ার, ইচ্ছে আছে মাস্টার্স কমপ্লিট করে বিদেশে যাবে গবেষণা করতে। টিউশনের প্রথম কয়েকদিন ঠিকঠাকই চলছিল। সুমনার পড়ার ঘরেই মনোজ পড়াতে বসছিল। ঘরের দরজা খোলা থাকতো, তবে ঘরে সেই অর্থে সুমনার মা বাবা নজর রাখতেন না। তারা যথেষ্ট আধুনিক মনস্ক। আগে টিউশন পড়াতে গিয়ে মনোজের অদ্ভুত কিছু অভিজ্ঞতার মধ্যে একটা হচ্ছে টিউশন পড়ানোর সময় ছাত্রী এবং মাস্টারের ওপর বাড়ির লোকের নজরদারি। এক জায়গায় তো ছাত্রীর ঠাকুমা ঠায় বসে থাকতেন পড়ানোর সময়। সুমনাকে পড়াতে গিয়ে সেই সব অস্বস্তিকর কোনো পরিস্থিতি অবশ্য তৈরি হয়নি। সুমনার বাড়ির লোক সামনাসামনি বা লুকিয়ে কোনোভাবেই পড়ানোর সময় নজরদারি করতেন না। মনোজ বুঝেছিল সুমনের বাবা মায়ের রুচি এবং মেয়ের প্রতি আস্থাই তার কারণ। সেই কারণে মনোজ অপেক্ষাকৃত সহজভাবে টিউশন শুরু করেছিল। আর সুমনা তো ছিল খুবই সপ্রতিভ ছাত্রী। সুমনা ভালো স্টুডেন্ট আর মনোজ ভালো টিউটার। তাই শেখা এবং শেখানো খুব দ্রুত এবং সুন্দরভাবে হচ্ছিল। মনোজ যখন প্রথম সুমনাকে পড়াতে শুরু করলো তখন ছিল শীতকাল। সোয়েটার বা জ্যাকেট থাকতো সুমনার শরীরে। আর মনোজের দৃষ্টিতে সুমনা ছিল নেহাতি একজন ছাত্রী। আর মনোজ মানসিকভাবে সেই রকম ছেলে ছিল না যে প্রতিটা ছাত্রীকেই বা প্রতিটা মেয়েকেই যৌন সামগ্রী বলে দেখবে। তাই ছাত্রীর প্রতি স্যারের দৃষ্টিতে কোনো অস্বাভাবিকতা ছিল না। কিন্তু মুশকিলটা শুরু হলো শীত শেষে, যখন সুমনা সোয়েটার জ্যাকেট ছেড়ে ঘরোয়া পোশাকে টিউশন পড়তে শুরু করলো। ঘরোয়া পোশাক মানে গোলগলা গেঞ্জি, টি শার্ট এবং টপ স্কার্ট ইত্যাদি। সুমনা দেখতে সুন্দরী ছিল আর তার চেহারাও ছিল যথেষ্ট ডেভেলপড। মনোজের সামনে বসে সে নিজের মনে পড়া করতো আর অঙ্ক কষত। এতদিন মনোজ প্রয়োজন মতো সাহায্য করতো আর বাকি সময় সুমনার খাতার দিকে নজর রাখত। কিন্তু সুমনার গ্রীষ্ম পোশাকে অঙ্ক কষার সময় মনোজের চোখ মাঝে মাঝেই সুমনার শরীরে চলে যেতে শুরু করলো, বিশেষ করে তার বুকের দিকে। প্রথম প্রথম চোখ গেলে কিছুক্ষণের মধ্যেই চোখ সরিয়ে নিত মনোজ, কিন্তু কিছুদিনের মধ্যে চোখ সরানোটা মুশকিল হয়ে উঠল। লুকিয়ে সুমনার বুক লক্ষ্য করাটা মনোজের কাছে একটা নেশার মতো হয়ে দাঁড়ালো। সুমনা মাথা নিচু করে অঙ্ক কষত, স্যারের চোখ যে তার বুকে ঘোরাফেরা করছে সেই সন্দেহ তার মনে কখনো জাগেনি। এদিকে দিন দিন নেশা বাড়ে মনোজের। সুমনার উদ্ধত বুক মনোজকে দুর্বল থেকে দুর্বলতর করে তুলল। পড়াতে বসে যে শুধু চোখ যায় তা নয়, ওই বুক, ওই শরীর চোখের সামনে ভাসতে থাকে সারা দিন, সারা রাত। পড়াশোনা, জীবনের অ্যাম্বিশন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ সব গোলমাল হয়ে যায়।
সুমনাকে ফিজিক্স পড়াতে গিয়েও ভুল হয়ে যেতে থাকলো তার। স্যারের এই অস্বাভাবিকতায় সুমনা আশ্চর্য হয়ে গেল, কিন্তু স্যারের অস্বাভাবিকতার কারণ যে তার উন্নত উদ্ধত বুক, সেটা সন্দেহও করেনি। শুধু সেই দিনই জানতে পারল সে, যেদিন হঠাৎই সুমনা ফিজিক্সের অঙ্ক কষতে কষতে স্যারের দিকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য তাকালো। মনোজ তখন পাগলের দৃষ্টিতে তাকিয়েছিল সুমনার বুকের দিকে। এমনকি সুমনা স্যার স্যার বলে বার দুই ডাকার পরেও সুমনার বুক থেকে মনোজের চোখ সরল না। পরে সম্বিত ফিরে পেয়ে সুমনার চোখে চোখ রাখতে লজ্জা পায় সে। কোনো রকমে সরি বলে মনোজ। দুজনের মনে তখন দুরকম চিন্তা। মনোজ ভাবে, ইস কি লজ্জা, ধরা পড়ে গেলাম। যদি সরি না বলতাম তবে অন্য যা হোক কিছু বলে ম্যানেজ করা যেত। সরি বলে সে যে সুমনার বুকের দিকেই তাকিয়েছিল সেটা মেনে নেওয়া হলো, আর সুমনাও বুঝে গেল, ইস ছি ছি। এদিকে সুমনা ভাবে, স্যারও সেই একই রকম। সে বেশ বুঝতে পারে স্যার অনেক দিন থেকেই তার বুকের দিকে নজর দিচ্ছে। স্যারের সম্প্রতি অন্য মনস্কতার কারণ হয়তো তার উন্নত বুক। ছি ছি। স্যারের অপ্রস্তুত ভাব দেখে একই সঙ্গে তার রাগ হলো, লজ্জা হলো, হয়তো একটু অন্যরকম ভালো লাগাও তৈরি হয়েছিল মনে মনে। স্যারের দৃষ্টিতে যা তা নারীর প্রতি পুরুষের চিরকালীন আকর্ষণ। পুরুষের এই দৃষ্টিতে নারী মনে যে ভালো লাগা তৈরি হয়, তাও সেই আদিম যুগ থেকে নারী হিসাবে পুরুষের কাছ থেকে পাওয়া স্বীকৃতির কারণে ভালো লাগা। একজন যুবতী মেয়ের উদ্ধত বুক তো এক যুবককে আকর্ষণ করবেই। হয়তো এইরকম আকর্ষণ পরে প্রেমে রূপান্তরিত হয়। মনোজ তার স্যার হতে পারে, কিন্তু প্রথমত সে একজন পুরুষ। তাই মনোজের চোখ তার বুকে আকৃষ্ট হলে তা অস্বস্তিকর হতে পারে, কিন্তু তা কখনোই প্রকৃতপক্ষে অপরাধ নয়। যাই হোক, সেদিন মনোজ একটু তাড়াতাড়ি পড়ানো শেষ করে বের হয়ে আসে। বস্তুত সুমনার কাছে ধরা পড়ে যাবার পর দুজনের মধ্যে সরি আর ইটস ওকে ছাড়া আর কোনো কথা হয় না। অন্যদিন সুমনা বাড়ির গেট অবধি স্যারকে এগিয়ে দিতে আসে, সেদিন আসে না। মনোজ বিষণ্ণ মনে মেসে ফেরে। হোস্টেল থেকে পড়াশোনায় অসুবিধে হচ্ছিল বলে মনোজ গ্র্যাজুয়েশনের সময় হোস্টেল ছেড়ে মেসে চলে আসে। অন্যান্য অসুবিধের মধ্যে হোস্টেলে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স আর নেশা ভাঙের পরিস্থিতি পড়াশোনার অনুকূল পরিবেশের পক্ষে ক্ষতিকারক ছিল। মনোজের অ্যাম্বিশন ছিল অনেক বড় মাপের সায়েন্টিস্ট হওয়ার। ভালো রেজাল্ট সেজন্যে খুব দরকার, আর ভালো রেজাল্টের জন্য দরকার প্রচুর পড়াশোনা। মধ্যবিত্ত পরিবারের সন্তান মনোজ বরাবরই পড়াশোনায় ভালো। বাবা মা দুজনেই শিক্ষক। বাবার অবশ্য ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হোক। এক বোন ক্লাস 9-এ পড়ে। বাড়ির অবস্থা সচ্ছল, মানে যেমন হওয়া উচিত। মনোজের মা ইংলিশের টিচার, বাবা ফিজিক্সের। মনোজের বাবা খুব ভালো স্টুডেন্ট ছিলেন। ক্লাস 12-এর পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল করে ডাক্তারি পড়বার সুযোগও পেয়েছিলেন। খুব ইচ্ছে ছিল ডাক্তার হবার, কিন্তু সংসারের অভাবের কারণে ডাক্তারিতে ভর্তি না হয়ে জেনারেল লাইনে পড়াশোনা করতে তিনি বাধ্য হন। তারপর পাস টাস করে স্কুলের চাকরিতে জয়েন করেন। ওই স্কুলেরই ইংলিশের দিদিমণি ছিলেন মনোজের মা। দুজনেই তাই স্কুল টিচার, 2 ছেলে মেয়ে। তাই সংসারে অভাব ছিল না, আপাত সুখের সংসার। কিন্তু একটা হতাশার জায়গা ছিল মনোজের বাবার মনে, ডাক্তার না হতে পারার। সেই শখ তিনি ছেলেকে দিয়ে মেটাতে চেয়েছিলেন। ছেলেকে সেই ইচ্ছের কথা সরাসরি বলতেনও তিনি। যদিও মনোজের কোনোদিনই বায়োলজি ভালো লাগতো না, তার পছন্দের বিষয় ছিল ফিজিক্স, তবু সে আপ্রাণ চেষ্টা করেছিল মেডিকেলে জয়েন্ট ক্র্যাক করবার। দুর্ভাগ্য, সে জয়েন্ট ক্র্যাক করতে পারেনি। ডাক্তারিতে চান্স না পেয়ে ব্যক্তিগতভাবে মনোজ দুঃখ পায়নি, দুঃখ পেয়েছিল বাবার আশা পূরণ হলো না বলে। অন্যদিকে বাবা শুধু যে হতাশ হয়েছিলেন তা নয়, তার মনে ধারণা হয়েছিল মনোজ ইচ্ছে করে ভালো করে পরীক্ষা দেয়নি। সেই মনোভাব তিনি গোপনও করেননি। এমনকি ছেলের সঙ্গে কথাবার্তাও তিনি তারপর থেকে কমিয়ে দেন। মনোজ হোস্টেলে গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছিল। জয়েন্ট না পাবার পর বাড়িতে থাকাকালীন দিনগুলো তার কাছে চরম অস্বস্তিকর হয়ে উঠেছিল। 4 জন মানুষের সংসার, তার মধ্যে বাবা ছেলের কথা প্রায় বন্ধ। মনোজের বাবা একজন সৎ আদর্শবাদী মানুষ ছিলেন, কিন্তু একটু অবুঝ টাইপ। প্রেম করে বিয়ে হলেও মনোজের মায়ের সঙ্গে একটা দূরত্ব চিরকাল থেকে গিয়েছিল।
মনোজের বাবারা একসময় উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন। মনোজের ঠাকুমা অনেক লড়াই করে এদেশে পায়ের নিচে এক টুকরো জমি করতে পেরেছিলেন। তারপর একার প্রচেষ্টায় মানুষ করেছিলেন দুই ছেলেকে। সেই লড়াই প্রভাব ফেলেছিল ছেলেদের মনেও। তাই পরবর্তী ক্ষেত্রে অবস্থা সচ্ছল হয়ে গেলেও তারা চিরকাল মাটির কাছাকাছি থেকেছেন। কখনো বড়লোকি চালচলন ছিল না তাদের মধ্যে। অ্যাম্বিশনের ব্যাপারটা অবশ্য আলাদা। অন্যদিকে মনোজের মা ছিলেন এদেশীয়, সচ্ছল জমিদার পরিবার। আর্থসামাজিক অবস্থা আলাদা হওয়াতে মনোজের বাবা মায়ের মধ্যে মাঝে মাঝেই মনান্তর হতো, আর এক ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি বজায় থাকতো সংসারে। যাই হোক, সেই দিনের ঘটনার পর মনোজ সুমনাকে পড়াতে যেতে সংকোচ বোধ করে। নির্দিষ্ট দিনে যায়ও না। সুমনা বোঝে স্যারের অবস্থাটা। অন্য সময় হলে সুমনা খোঁজ নিত স্যার আসলেন না কেন। এবারে স্যারের অবস্থা বুঝে সুমনা চুপচাপ থাকে। ভাবে স্যারকে একটু সময় দেয়া দরকার। একটু সময় দিলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সুমনার মা সুমনাকে জিজ্ঞেস করেন, আজ স্যার এলো না কেন রে? সুমনা বানিয়ে বলে, স্যারের হঠাৎ একটা কাজ পড়ে গেছে। সপ্তাহ ঘুরে আবার মনোজের সুমনাকে পড়ানোর দিন চলে আসে। একটু দোটানায় পড়ে যায় সে। এভাবে পড়ানোটা বন্ধ করলে সেটা ঠিক হবে না, কিন্তু পড়াতে গিয়ে সুমনার চোখের দিকে তাকানোর কথা ভেবেই তার অস্বস্তি শুরু হয়। এই অস্বস্তি থেকে মনোজ পড়াতে যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। কোনো রকম খবরও দেয় না। পড়াতে যাওয়া বন্ধ করে মনোজ ভেবেছিল অস্বস্তির হাত থেকে রক্ষা পাবে, কিন্তু আরও বড় অস্বস্তির মধ্যে জড়িয়ে পড়ল সে। তার মাথা থেকে সেই ঘটনা আর দৃষ্টি থেকে সুমনার দেহাবয়াব কিছুতেই দূর হয় না। অনেক চেষ্টা করে সে ওই দৃশ্য আর ওই স্মৃতি মন থেকে বিদেয় করে নিজের পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে সে, কিন্তু পেরে ওঠে না। যত বেশি চেষ্টা করে ব্যাপারটা থেকে বেরিয়ে আসবার, তত বেশি জড়িয়ে পড়ে সেই মায়াজালে। পড়াশোনা মাথায় ওঠে। ফাইনাল পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করে সে। অন্যদিকে সেদিনের ঘটনার পরে মনোজের তাকে আর পড়াতে না আসায়, এমনকি সব রকম যোগাযোগ বন্ধ হওয়ায় সুমনার অদ্ভুত অনুভূতি তৈরি হয়। মনোজের কথা ভাবতে ভাবতে সে বোধহয় মনোজের প্রেমেই পড়ে যায়। আগের বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো কেউ তার মধ্যে এই উদাসীনতা বা মানসিক বিকার তৈরি করেনি। হয়তো একেই বলে প্রেমে পড়া। তার মনে প্রশ্ন জাগে, শরীরী আকর্ষণই কি প্রেম? তাহলে ভালোবাসা নিয়ে এত কবিতা, গান ইত্যাদির মানে কি? পরীক্ষা খুব কাছে ছিল। ভাইটাল টাইমে অমনোযোগের কারণে সুমনা জয়েন্টে খারাপ ফল করে। একটা আপাত ছোট ঘটনা বদলে দেয় দুটো সম্ভাবনাময় প্রতিভাকে, যার পরিণতিতে দুজনের কেরিয়ারই খুব সাধারণ হয়ে যায়। বছর 4-5 পরের ঘটনা। মনোজ আর সুমনার হঠাৎই দেখা হয়ে যায় টালিগঞ্জ মেট্রো স্টেশনে। মনোজ এখন একটা প্রাইভেট কোম্পানিতে ছোটোখাটো চাকরি করে, আর সুমনা ইউনিভার্সিটির শেষ বছরের স্টুডেন্ট। মনোজের রিসার্চ করা হয়নি, কোনো রকমে পাশ করেছিল মাস্টার ডিগ্রির শেষ পরীক্ষাটা, আর সুমনার ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছুই হওয়া হয়নি। মনোজকে দেখতে পেয়ে সুমনাই প্রথম এগিয়ে এসে জিজ্ঞেস করে, কেমন আছেন স্যার? ভালো, এইটুকু বলেই চুপ করে যায় সে। কি জিজ্ঞেস করবে? নিজের সম্বন্ধেই বা কী বলবে? চোখের সামনে ভেসে আসে 5 বছর আগের ছবি। তার সামনে বসে পড়াশোনা করছে সুমনা, আর সে। ভাবতে ভাবতেই মাথার মধ্যে এক যন্ত্রণা শুরু হয় তার, আর সারা শরীর জুড়ে অস্বস্তি। সুমনাই নীরবতা ভাঙে। মনোজের মধ্যে যে জড়তা, সুমনার মধ্যে তা নেই। সপ্রতিভ হয়েই সে বলে ওঠে, শুধু ভালো বলেই শেষ করলেন স্যার, আর কিছু বললেন না? কি করছেন এখন? কোথায় থাকছেন? বৌদি কেমন হলো? বলে এক রহস্যময় হাসি ফুটে ওঠে সুমনার মুখে। মনোজ তাড়াহুড়ো করে বলে সে কোথায় থাকে, কি চাকরি করে, আর সংকোচে জানায় যে সে এখনও বিয়ে থা করেনি। সুমনা বলে, কেন স্যার? আপনি এত ভালো স্টুডেন্ট ছিলেন, বিদেশে রিসার্চ করবার ইচ্ছে ছিল, সেসব করলেন না কেন? মনোজ মানে মানে করতে থাকে। কিছু না বুঝেও অনেক কিছু বুঝে যায় সুমনা। অন্যমনস্ক হয়ে পড়ে সে। আস্তে আস্তে বলে, আপনারটা তো শুনলাম, আমার কথা কিছু জানতে চাইলেন না স্যার?
কেমন আছি, কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় থাকছি। মনোজ তত করে জিজ্ঞেস করে, কি 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 পড়ছো, কোথায় আছো?" সুমনা উত্তর দেয়, "কোথায় পড়তে পারি স্যার? জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 4 মাস আগে হঠাৎই পড়াতে আসা বন্ধ করলেন। ঠিক কী কারণে জানতে পারলাম না। হয়তো লুকিয়ে ছাত্রীর বুক দেখতে দেখতে ধরা পড়ে যাওয়ার লজ্জায়। কিন্তু তাতে ছাত্রীর কি দোষ? আপনার কি কোনো ধারণা আছে আপনার এই হঠাৎ পড়াতে আসা বন্ধ করার কারণ বোঝাতে আমার মা-বাবাকে আমাকে কতটা বেগ পেতে হয়েছিল? আসলে আমি নিজেই তো জানতাম না আসল কারণটা কি, কি বোঝাবো আমার বাবা-মাকে? এরকম একটা ঘটনায় একটা ১৬-১৭ বছরের মেয়ের মনে কি এফেক্ট হতে পারে, সেটা কি একবারও ভেবে দেখেছিলেন স্যার?" বলতে বলতে চোখে জল চলে আসে সুমনার। তারপর অভিমানী কণ্ঠে বলে, "ভেবেছিলেন পালিয়ে বাঁচবেন, কিন্তু বাঁচতে কি পেরেছেন? আজকে আপনাকে দেখে আর আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি আজও পালিয়ে বেড়াচ্ছেন, হয়তো নিজের থেকেই।" মনোজ বুঝতে পারে 5 বছর আগের মতো সে আর একবার ধরা পড়ে গেল সুমনার কাছে। কিন্তু সে কোনো কথা বলতে পারে না, শুধু 2-3 বার সরি সরি বলা ছাড়া। মেয়েদের সঙ্গে কোনো কালই ভালোভাবে মেলামেশা করেনি সে, নারী সঙ্গ তো দূরের কথা। কোনোভাবে সুমনার সামনে থেকে পালাতে পারলে বেঁচে যায় সে। তারপর হয়তো একটা সিগারেট ধরাবে, বা একা একা একটু কাঁদবে। মনোজের অবস্থা বুঝতে পেরে সুমনা বলে, "অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, লোকে আমাদের লক্ষ্য করছে। আপনার হয়তো তাড়াও আছে, এর চেয়ে বরং একদিন আপনি আমাদের বাড়িতে আসুন। আপনি তো চেনেনই, বাবা মা গত হয়েছেন, আমি একাই থাকি।" তারপর রহস্যময় হাসি হেসে নিজের বুকে হাত দিয়ে বলে, "যেটা নিয়ে আপনার সমস্যা সেটা নিয়ে না হয় আমরা ডিটেলে আলোচনা করব, আপনাকে মুক্তি দিয়ে চেষ্টা করব নিজেও মুক্তি পেতে।" মনোজ বুঝতে পারে সুমনার আহ্বান, বুঝতে পারে তার মতো সুমনাও আটকে আছে ওই দিনের একটা ঘটনার মধ্যে। তা থেকে মুক্তি পেতে হেস্তনেস্ত দরকার। যে কারণে সমস্যা, সেই কারণের মধ্যেই সমস্যার সমাধান লুকিয়ে আছে। অনেক সাহস সঞ্চয় করে সে বলে, "আসবো।" সুমনা বলে, "সেই কথাই রইল। সামনের সপ্তাহের শনিবার সন্ধে 7টা, আমাদের বাড়ি।" সম্মতিসূচক ঘাড় নাড়ে মনোজ, আর দুজন দুজনের রাস্তায় এগিয়ে যায়। কিন্তু মনোজ কি আর আসবে সামনের শনিবার সুমনার কাছে?